তোমরা অ্যাজ ইট ইজ ট্রিট করবে। আমার দেখো ক্যামেরা দেখে দেখে অভ্যস্ত, আমার কোনো অসুবিধা নেই। তোমরা প্রথম একটু অকওয়ার্ড লাগবে, তারপরে ক্যামেরা চলছে না চলছে ডাজ নট ম্যাটার। তো সেই জন্য প্রথম এইদিকে তাকাবেই না, তোমরা লাইভ ক্লাস করছো এইদিকে অ্যাটেন্ড করবে, এটা ক্যামেরার মতো কাজ করবে। তো আমরা দেখো আগের ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে পুষ্টি কত রকমের হয়। আমরা উদ্ভিজ্জ পুষ্টি পড়েছিলাম, আমরা প্রাণীজ পুষ্টি পড়েছিলাম। উদ্ভিজ্জ পুষ্টির ভাগ কি কি পড়েছিলাম? মৃতজীবী, মিথজীবী, পরজীবী আর পতঙ্গভুক। অন্যদিকে আমরা প্রাণীদের পড়েছিলাম মৃতজীবী, মিথজীবী, পরজীবী আর কপ্রোফ্যাগি অ্যান্ড স্যাঙ্গুইনিভোরি। স্যাঙ্গুইনিভোরি মানে যারা রক্ত পান করে, যেমন মশা, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে হলোজৈবিক পুষ্টি, অর্থাৎ আসুন, হলোজৈবিক পুষ্টি বলতে আমরা কি বুঝেছি? হলোজৈবিক পুষ্টি মানে হচ্ছে সেই পুষ্টি পদ্ধতি যেখানে আমরা পুষ্টি পদ্ধতিতে আমরা 6টা স্টেপ, 5টা স্টেপ পাবো। কি কি? যে পুষ্টি পদ্ধতিতে আমরা মোট 5টা স্টেপ পাবো। কি কি? খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। অর্থাৎ এই 5টা ধাপের মাধ্যমে পুষ্টি সম্পন্ন হবে, তাদেরকে আমরা কি বলেছি? হলোজৈবিক পুষ্টি। এবং এই হলোজৈবিক পুষ্টি কাদের দেখা যায়? সমস্ত উন্নত প্রাণীদের। শুধু প্রাণীদের বললে হবে না, সমস্ত উন্নত প্রাণী এবং কিছু অনুন্নত প্রাণীও আছে, যেমন অ্যামিবা। অ্যামিবা একটা এককোষী প্রোটোজোয়া, যার কিন্তু এই হলোজৈবিক পুষ্টি দেখা যায়। আমরা আজকের ক্লাসে মূলত হলোজৈবিক পুষ্টি হয়েছিল। নেক্সট আমরা যেটা পড়ব করেছিলাম সেটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। অর্থাৎ এই যে হলোজৈবিক পুষ্টি হচ্ছে 5টা ধাপের মাধ্যমে, খাদ্য গ্রহণ, তারপর হচ্ছে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, সেই 5টা ধাপের মাধ্যমে যে পুষ্টি হচ্ছে সেটা কীভাবে হচ্ছে, আজকের ক্লাসে আমরা সেটাই বুঝবো। তাহলে তোমরা হেডিং করেছো পৌষ্টিকতন্ত্র। বেশ, এবার পৌষ্টিকতন্ত্রে কি কি থাকে সেটা একটু ফার্স্ট দেখে নাও। আমরা আগের দিন এই ডায়াগ্রামটা খাতাতে এঁকেছিলাম, তাই তো? আমরা ফার্স্ট একটু ডায়াগ্রামে বুঝে নিই যে আমাদের পৌষ্টিকতন্ত্রে থাকে কি কি। আমাদের পৌষ্টিকতন্ত্র মানে একদম মুখছিদ্র থেকে শুরু করে একদম পায়ু ছিদ্র পর্যন্ত। অর্থাৎ আমাদের যে খাবার, সেই খাবারটা আমরা খাচ্ছি, খাবার খাওয়ার পরে আসছে কোথায়? মুখে, মুখবিবর। সেই মুখবিবরের পরে খাবারটা যাচ্ছে কোথায়? খাবারটা আস্তে আস্তে এই নালীপথে আসছে, যেটাকে আমরা বলেছিলাম গ্রাস নালী, যেটা ইংরেজিতে দেখো লেখা আছে ইসিওফ্যাগাস। ইংরেজি টার্মিনোলজিগুলো আমি এখানে রেখেছি, তোমরা চাইলে দেখতেও পারো। আমি বাংলাতে বলে দিচ্ছি, বাংলাটা খেয়াল রাখবে। ছবি, মেন ফোকাস রাখো ছবিতে। তাহলে খাবারটা প্রথমে তুমি মুখবিবরে খেলে, তারপর সেই খাবারটা চলে এলো কোথায়? গ্রাস নালী। গ্রাস নালীর পরে দেখো নালী, এইটাকে কি বলেছিলাম? দেখো স্টমাক বা পাকস্থলী। আমরা আরও ডায়াগ্রাম বিশ্লেষণ করব, ফার্স্ট ওভারলুক বোঝো, তারপর আমি একে একে ডায়াগ্রামে আসছি। তাহলে ফার্স্ট খাবারটা কোন পথে আসছে? খাবারটা মুখছিদ্র দিয়ে মুখবিবর এলো, মুখবিবর থেকে চলে আসে গ্রাস নালী, গ্রাস নালী থেকে চলে আসে পাকস্থলী, পাকস্থলী থেকে নালীটা চলে আসছে দেখো এই যে সরু নাড়িভুঁড়ি দেখতে পাচ্ছ, এই নাড়িভুঁড়িতে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত। যেটাকে আমরা কি বলি? ক্ষুদ্রান্ত। আর এই যে ক্ষুদ্রান্তটা মিলিত হচ্ছে মোটা একটা নালীতে, দেখতে পাচ্ছ? এই মোটা নালীটাকে বলা হয় বৃহদন্ত্র। আর এই পুরোটাকে, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এটাকে আমরা বলি একত্রে নাড়িভুঁড়ি, বা যেটাকে আমরা বলি অন্ত্র, ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইন দু রকমের, একটা ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন, আর একটা লার্জ ইন্টেস্টাইন বা বৃহদন্ত্র। দেখো এখানে যে স্মল ইন্টেস্টাইন সেটা কিন্তু দৈর্ঘ্যে অনেক বেশি, কিন্তু দেখো সরু, এই নালীগুলো কি সরু, সেই জন্য আমরা বলছি ক্ষুদ্রান্ত। অন্যদিকে দেখো লার্জ ইন্টেস্টাইন, এটা দৈর্ঘ্যে অনেক ছোট কিন্তু অনেক বেশি মোটা, অনেক বেশি মোটা, লম্বা নয়, লম্বাতে বেশি কে? ক্ষুদ্রান্ত। আমরা পরের স্লাইডটা দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের একটা, আমাদের পেটের ভেতরে কীরকম কোন জায়গায় কি আছে ভালো করে লক্ষ্য করো। আমাদের মুখবিবর এটা, মুখছিদ্র এটা, তারপরে খাবারটা ঢুকছে মুখবিবরে, মুখবিবর থেকে আস্তে আস্তে চলে আসছে গ্রাস নালী, গ্রাস নালীর পরে পাকস্থলী, পাকস্থলীর পরে দেখো নালীটা শুরু হচ্ছে, এই যে নাড়িভুঁড়ি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, আর একদম শেষ যে মোটা নালীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বৃহদন্ত্র। তাহলে আমরা একে একে এবার পড়ব যে অ্যাকচুয়ালি আমাদের এই যে পরিপাকতন্ত্র, এই পরিপাকতন্ত্র কী কী নিয়ে গঠিত। তাহলে হেডিং করেছো পৌষ্টিকতন্ত্র, দিলে পরিপাকে সাহায্যকারী, পৌষ্টিকতন্ত্র হেডিং করো, দিলে পরিপাকে সাহায্যকারী, পরিপাকে সাহায্যকারী
পৌষ্টিকতন্ত্র পয়েন্ট করো, দিয়ে লেখো পরিপাকে সাহায্যকারী, হ্যাঁ অবশ্যই, পরিপাকে সাহায্যকারী অঙ্গগুলি তথা কি কি অঙ্গ সেটাও দেখো করে দিচ্ছি। পরিপাকে সাহায্যকারী অঙ্গগুলি তথা পৌষ্টিক নালী, না আমি যেভাবে লিখছি, তুমি দেখতে পাচ্ছ কেন আমি 1 নম্বর দিয়েছি, তাহলে বোর্ডের দিকে লেখা থাকবে। তাহলে পরিপাকে সাহায্যকারী অঙ্গগুলি তথা পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থি। তাহলে কি কি জিনিস পরিপাকে মেনলি সাহায্য করে? একটা হচ্ছে পৌষ্টিক নালী, যেটা আমরা অলরেডি পড়লাম, একদম মুখবিবর থেকে শুরু করে একবারে পায়ুছিদ্র পর্যন্ত। ও পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি হিসেবে আমরা দেখো এই পৌষ্টিকতন্ত্রে আমরা দেখো লিভারকে দেখতে পাচ্ছি, দেখবো লিভার সাহায্য করে, দেখবো অগ্নাশয়ে সাহায্য করে, দেখবো বিভিন্ন পাকস্থলীর মধ্যে গ্রন্থি আছে তারা সাহায্য করে, সেই গ্রন্থিগুলো তাদেরকে একত্রে বলে পৌষ্টিক গ্রন্থি। তাহলে পরিপাকে সাহায্যকারী পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে পৌষ্টিকতন্ত্র বলে। তাহলে পৌষ্টিকতন্ত্র মানে সেই তন্ত্র যেটা পরিপাক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়ে গঠিত, এবং মেনলি পৌষ্টিকতন্ত্র সাহায্য করে কিসে? পরিপাকে। এবং আমরা দেখবে শুধু পরিপাকে যে সাহায্য করছে এমনটা নয়, সে দেখবো মল বহিষ্করণেও সাহায্য করছে। তাহলে আমরা এবার পয়েন্ট করব, তাহলে পৌষ্টিকতন্ত্রের মধ্যে আমরা বক্স করে পয়েন্ট করব কি? পরিপাক নালী। আমি কি বলছি বুঝতে পারছো? তাহলে পৌষ্টিকতন্ত্রের প্রধান কটা অংশ? 2টো অংশ। কি কি? পরিপাক নালী আর একটা পৌষ্টিক গ্রন্থি। একটা হচ্ছে পৌষ্টিক নালী বা পরিপাক নালী, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে আমরা এবার জানবো কি নিয়ে? পরিপাক নালী। তাহলে পরিপাক নালী শুরু হচ্ছে কোথা থেকে? মুখবিবর থেকে। গ্রাসনালী কী করে হলো? একদম মুখ থেকে শুরু হচ্ছে। তো পৌষ্টিক নালী একদম মুখছিদ্র থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? পায়ুছিদ্রে। তাহলে একদম লেখো পরিপাক নালী, পরিপাক নালীর আন্ডারে লেখো পরিপাক নালী নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। পরিপাক নালী নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। বেশ, এবার তোমরা ভালো করে এই ছবিটা কিন্তু ভালো করে দেখে নাও, কোনটা কোন অংশটাকে কি বলে, কারণ আমি এরপরে তোমাকে আইডেন্টিফাই করতে দেবো কোনটা কি অংশ তোমাকে বলতে হবে। আমি পুনরায় বলছি, ভালো করে একবার আগের স্লাইডটা সহ দেখাচ্ছি, ভালো করে দেখো। সেখানে আমরা কি দেখছি? একদম মুখবিবরের মধ্যে এটা হচ্ছে মুখবিবর, তারপরে কি গলবিল। মুখবিবর আর গ্রাসনালীর মধ্যে মানে হাঁ করলে তুমি যেটা দেখতে পাও, আমরা সব আসবো ডিটেলস ছবিতে। মুখবিবরকে তুমি হাঁ করলে যেটা দেখতে পাও সেটা কি? তোমার গলবিল। গলবিলে তোমার এই নাকের যে দেখবে তুমি নাককে যে হাওয়াটা নিচ্ছ সেটা কোথায় যাচ্ছে? মুখে যাচ্ছে। এই যে নাসা ছিদ্র আর মুখছিদ্র যে মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা কি বলছি? গলবিল। গলবিলের পরবর্তী অংশ গ্রাসনালী, গ্রাসনালীর পরবর্তী অংশ পাকস্থলী, পাকস্থলীর পরবর্তী অংশ ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ বৃহদন্ত্র। এটা হচ্ছে আমাদের পরিপাক নালীর অংশ। দেখো বাকি যেগুলো হচ্ছে সেগুলো পাশে আছে, যেমন পাশে আছে লিভার, পাশে লিভার বা যকৃৎ, পাশে আছে অগ্নাশয়, সেগুলো পাশে আছে। তাহলে এবার তোমাকে আমি যদি আইডেন্টিফাই করতে দিই যে কোনটা কী অংশ, তুমি আমাকে আইডেন্টিফাই করে দেখাও তো, আমাকে আইডেন্টিফাই করো। এই যে 1 নাম্বার যেটা বলছে এটা কি বলছে? নো। ভালো করে লক্ষ্য করো, 1 নাম্বার যেটা সেটা কি বলছে? এটা হচ্ছে ওপরের দিকে তালু, ওপরের মুখের ওপরের তালু। 2 নাম্বারটা দেখো মুখছিদ্র। তারপরে 3 নাম্বারটা হচ্ছে গলবিল, 4 নাম্বারটা গলবিল, 3 নাম্বারটা লালা গ্রন্থিকে দেখাচ্ছে। তোমরা এখনো লালা গ্রন্থি কি পড়োনি, এই যে সবুজটাতে আছে তোমরা দেখতে পাচ্ছ কি ওখান থেকে। তারপরে 5 নাম্বারটা কি? গ্রাসনালী। 6 নাম্বারটা লিভার। 7 নাম্বার পাকস্থলী। 8 নাম্বার এটা অ্যাকচুয়ালি অগ্নাশয়কে দেখাচ্ছে। 9 নাম্বার এই মোটা নালীটা কি? বৃহদন্ত। 10 নাম্বার এই সরু নালীটা কি? 11 নাম্বার এখানে এটা হচ্ছে মলাশয়, যেখানে মল সঞ্চিত থাকে। আর 12 নাম্বার যেটা একদম পায়ুছিদ্র। বুঝতে পারলে আমাদের পৌষ্টিকতন্ত্রের অংশগুলো মাথায় গেঁথে থাকবে কি না? এবার আমরা একে একে আসবো, একদম মুখছিদ্র থেকে শুরু হবে। দেখো একদম সামনে, তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি? মুখছিদ্র। তাহলে লেখো পৌষ্টিক নালী
দিয়ে লেখো পৌষ্টিক নালী নিম্নলিখিত অংশ নিয়ে গঠিত। লিখেছো? তো 1 নাম্বার পয়েন্ট করো মুখবিবর, 1 2 করে এবার পয়েন্ট করবে। পৌষ্টিক নালীর আন্ডারে 1 নাম্বার দিয়ে পয়েন্ট করো মুখবিবর, এটা 1 নাম্বার পয়েন্ট হবে। মুখবিবরের আন্ডারে আমরা অনেক কিছু জানবো। তাহলে এটা হচ্ছে আমাদের মুখবিবর। তুমি হাঁ করলে যেটা দেখতে পাও সেটা হচ্ছে কি তোমার মুখবিবর। মুখবিবরের মধ্যে কি কি আছে দেখো, একদম বাইরে থেকে আসি, একদম বাইরে এটা কি ঠোঁট, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, এছাড়া আর কি আছে ওপরের দিকে, এটা কি তালু, ওপরের দিকে তালু, এইটা কি জিভ, আর এই অংশটা কি আলজিভ। আমরা এইগুলো পাচ্ছি। তাহলে লেখো মুখবিবরে, লেখো মুখবিবরে নিম্নলিখিত অংশ দেখা যায়, লেখো মুখবিবরে নিম্নলিখিত অংশ দেখা যায়। দিয়ে এই মুখবিবরের আন্ডারে যা লিখবে সেটা ABCD করে লিখবে, ঠিক আছে? আমরা মেন মুখবিবর পয়েন্ট করেছিলাম কি দিয়ে, 1 নম্বর দিয়ে। এবার এর আন্ডারে আমরা যা কিছু লিখব ABCD দিয়ে লিখব। তাহলে মুখবিবরে নিম্নলিখিত অংশ দেখা যায়, 1 নাম্বার পয়েন্ট করো ঠোঁট, দিলে গো মুখবিবর, মুখবিবর মুখ ছিদ্রে উন্মুক্ত হয়। দেখবে আমাদের যে হাঁ, এটা দেখতে পাচ্ছি কোন দিকে, মুখ ছিদ্রের মাধ্যমে। দেখো মুখবিবর মুখ ছিদ্রে উন্মুক্ত হয়, যা কমা দেবে না কিন্তু, যা মুখ ছিদ্রটা অ্যাকচুয়ালি যা ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ দ্বারা, ওষ্ঠ মানে কি ঠোঁট, ওষ্ঠ মানে ঠোঁট, যা ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ দ্বারা বা ঠোঁট দ্বারা লিখতে পারো, যা নিম্ন ও ঊর্ধ্ব বা ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত থাকে, যা ঊর্ধ্ব ও নিম্ন ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত থাকে। এটা ঠোঁটের কাজ কি না, ঠোঁটের মেন কাজ হচ্ছে তোমার, ধরো ঠোঁট নাই, তোমার ঠোঁটটা আমি কেটে দিলাম, কি হবে, দাঁত তো দেখা যাবে, পৌষ্টিকতন্ত্র রিলেটেড সমস্যা পাবো। ঠোঁট লিপস্টিক পরার জন্য নয়, ঠোঁটের প্রধান কাজ কি না। তুমি ভাবো তোমার ঠোঁট নাই, তুমি চিবাবে, খাবারটা বেরিয়ে চলে আসবে, খাবারটা মুখের মধ্যে থাকবে না। তুমি যখনই অঙ্ক চিবাবে দেখবে দাঁতে হাতে চিবাচ্ছে, দাঁতটা মাঝে মাঝে উঠছে, কিন্তু তুমি দেখবে ভালো করে চিবাও, দেখো দাঁতটা একবার চিবাচ্ছে আবার উঠছে, চিবাচ্ছে উঠছে, চিবাচ্ছে উঠছে। যখনই তোমার দাঁতটা উঠতো খাবারটা বেরিয়ে চলে আসতো, খাবারটা আর মুখের মধ্যে থাকতো না। দেখবে তোমাকে আমি বললাম তুমি চিবো, হাঁ করে চিবো, তুমি চিবোতে পারবে, হাঁ করে চিবোতে পারবে না। যেই চিবোবে দেখো তোমার ঠোঁট দুটো কী হয়ে যাবে, বুঝে যাবে, হবে না। তাহলে লেখো যা ঊর্ধ্ব নিম্ন ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত, যা মুখবিবরে খাদ্যবস্তু, যা মুখবিবরে খাদ্যবস্তু চর্বণের সময়, চর্বণ মানে চিবানো, যা মুখবিবরে খাদ্যবস্তু চর্বণের সময় বেরোতে দেয় না, চর্বণের সময় বেরোতে দেয় না। 2 নাম্বার পয়েন্ট করো দাঁত, মানে বি দিয়ে, বি দিয়ে পয়েন্ট করো দাঁত। হয়েছে? দিয়ে লেখো মানুষের, লেখো মানুষের এই যে দাঁতটা দেখতে পাচ্ছ, এখানে দেখো সব দাঁতগুলো একই রকম না আলাদা আলাদা, আলাদা আলাদা দেখতে, বুঝতে পারছো কি না? দেখো এই দাঁত দুটো শেপ দেখো, তার পাশের দাঁত দুটো শেপ দেখো, দেখো আলাদা আলাদা, বুঝতে পারছো? দেখো মানুষের 4 রকমের দাঁত দেখা যায়, মানুষের 4 রকমের দাঁত দেখা যায়, মানুষের 4 রকমের দাঁত দেখা যায়। তাই এদের হেটারোডন্ট বলে, তাই এদের হেটারোডন্ট বলে। হয়কার টয়কার রয়কার ডয়কার দন্তের নয় টয়।
ইংরেজিতে HETERODONT। তাই এদের হেটেরোডন্ট বলে। কেন হেটারো? আলাদা আলাদা দাঁত। তাহলে একই রকমের দাঁত কাদের দেখা যায় বলতে পারবে? গিনিপিগ, খরগোশ, এদের ক্ষেত্রে একই রকমের দাঁত দেখতে পাবে, ওদের হচ্ছে হোমোডন্ট। কুকুরের আলাদা আলাদা দাঁত দেখা যায়। তাহলে এদের হেটেরোডন্ট বলে। দাঁড়িয়ে দিলে দাঁতগুলি কোথায় প্রথিত আছে? মাড়িতে। দেখো দাঁতগুলি চোয়ালের মাড়িতে প্রথিত অবস্থায় থাকে। দাঁড়িয়ে দিলে দাঁতগুলি চোয়ালের মাড়িতে প্রথিত অবস্থায় থাকে। চোয়ালের মাড়িতে প্রথিত, প্রথিত মানে পোঁতা, পয়রা ফলা ওকার থয়সিত, প্রথিত মানে এর মানে বিকৃত শব্দ হচ্ছে পোঁতা, বলে পুঁতে দিয়ায়, ওর ভালো ভাষা হচ্ছে প্রথিত। দাঁতগুলি চোয়ালের মাড়িতে প্রথিত অবস্থায় থাকে, তাই এদের থেকোডন্ট বলে। কি বলে? থেকোডন্ট। তাই এদের থেকোডন্ট বলে। এবং জীবনে দুবার দাঁত ওঠে বলে, দেখবে আমাদের দুবার দাঁত পড়ে, একবার দাঁত পড়ে যায় দিয়ে আবার দাঁত ওঠে। এমন কেউ আছে যে দাঁত ভাঙে নেয়? সেই দাঁত নিয়ে বেঁচে আছে এখনো? কেউ নেই। যদি কেউ বলো সে ডাহা মিথ্যে কথা বলছে। তাহলে দেখো আমি কি বললাম? বা সে মানুষ নয়। কি বললাম আমি? আমি কি বললাম? হ্যাঁ, কি আরেকবার বলো। এবং জীবনে দুবার দাঁত ওঠে বলে। এবং জীবনে দেখবে আমাদের ছোটোবেলায় অনেক ভ্রান্ত ধারণা থাকে, সেই জন্য আমরা দাঁত ভেঙে গেলে খুঁজতাম কোথায় ইঁদুরে গর্ত আছে। হ্যাঁ, দিয়ে আমরা বলি, আমার অভিজ্ঞতা কি, ওই দাঁতটা দিয়ে দেওয়ার পর বলতাম যে দুধ দাঁতটা নিয়ে নাও, দিয়ে ছোলা দাঁত দাও। এরকম ভ্রান্ত ধারণা যে কোথায় গর্ত আছে, ভাগ্যে সাপ খুব বেরিয়ে পড়ে নেয়, সেটা আমাদের না, পুকুরে জলে ফেলে দিলে দাঁত ভালো হবে না, যেটা আমাদের ভ্রান্ত ধারণা আর কি। তাহলে এরকম জীবনে দুবার দাঁত ওঠে বলে এদের দাঁতকে ডাইফিওডন্ট বলে। জীবনে দুবার দাঁত ওঠে বলে এদের দাঁতকে ডাইফিওডন্ট বলে। হয়েছে? তাহলে দাঁত শক্ত এনামেল দ্বারা আবৃত থাকে। দাঁত শক্ত এনামেল দ্বারা আবৃত থাকে। এবং মানবদেহের সবথেকে কঠিন বস্তুর নাম কি? এনামেল। দাঁত নয়, এনামেল। না, হাড়ের থেকেও বেশি শক্ত, যে দাঁতে শুধু থাকে এনামেল। দাঁতের ওপরে এই যে ওপরের যে একদম ওপরে আবরণটা থাকে এনামেল, এবং এনামেল যদি ক্ষয়ে যায় তোমার দাঁত আস্তে আস্তে ক্ষয়ে যাবে। হয়েছে? কি বললাম? দাঁত শক্ত এনামেল দ্বারা আবৃত থাকে। বেশ, দিয়ে এই দাঁতের আন্ডারেই এরকমভাবে বক্স করো, দিয়ে লেখো দন্ত সংকেত। দন্ত সংকেত। দেখো দন্ত সংকেত তো বললেই তোমরা বলে দেবে, বাট আমি আগে বোঝাই, জিনিসটা বোঝো। দেখো এই দাঁত দুটো একই রকম না আলাদা রকম? এই দাঁত দুটোকে বলা হয়, এই যে এই দুটো দাঁত আর এই দুটো দাঁত একই রকম দেখতে। ভালো করে লক্ষ্য করো, আমি যদি এটা দেখাই, এই দুটো দাঁতকে দেখো আর এই দুটো দাঁতকে দেখো, একই রকম না আলাদা রকম? এই চারটে দাঁত হচ্ছে বলা হয় কৃন্তক। কৃন্তক বা ইংরেজিতে বলে ইনসিজার। কৃন্তক বা কি বললাম? ইনসিজার। এই চারটে দাঁতের কাজ কি? খাদ্যবস্তুকে ধরবে। তুমি আইসক্রিমটা ধরেছিলে কোন দাঁতের মাধ্যমে? এই চারটে দাঁতের মাধ্যমে। তুমি এই সাইড দিয়ে দেবে। আখ খাওয়ার সময় আমরা এইভাবে খাই না, আখ খাওয়ার সময় দেখবে আমরা এইভাবে খাই, মানে তখন কিন্তু এই কয়েসের দাঁতগুলো আমাদের হেল্প করে। কিন্তু তুমি যখন খাদ্যবস্তুকে ধরো, তখন কার মাধ্যমে ধরো? তুমি একটা রসগোল্লা খাচ্ছ, এইভাবে ভরে দাও নাকি? যে রসগোল্লাটা এইভাবে ভরে দিচ্ছে, কয়েসের দাঁত দিয়ে রসগোল্লা খাও না তো? তো রসগোল্লাটা কীভাবে খাও? এইভাবে, হ্যাঁ কি না? তুমি যে কোনো আম খাচ্ছ, ধরছো কীভাবে? এই ওপরের চারটে দাঁত আর নিচের চারটে দাঁত, এই 8টা দাঁতের মাধ্যমে তুমি খাদ্যবস্তুকে ধরো। সেই জন্য এই দাঁতগুলোকে বলা হয় কি? কৃন্তক। তারপরে নিচের বাটিটা বা উপরের বাটিতে দেখো, এই যে কোণের দাঁতটা দেখো আর এই কোণের দাঁতটা, এটা অনেকে দেখবে রাক্ষস দাঁত বলে। এই দাঁত দুটো কীরকম দেখতে? তাহলে আমরা কীরকম দেখতে পেলাম? উপরের পাটি আর নিচের পাটি। এখানে আমরা দেখতে পেলাম
পরপর যে চারটে দাঁত আছে সেটা একই রকমের, এদেরকে আমরা কি বললাম? কৃন্তক। একই রকম নিচের দিকেও চারটে কি আছে, এরকম সেম দাঁত আছে। তারপরে দেখো এর পাশে একটা এরকম দাঁত আছে, এর পাশেও এরকম একটা দাঁত আছে, বুঝতে পারছো? আবার নিচের দিকেও এর দিকে এরকম একটা দাঁত আছে, এরও এরকম একটা ছুঁচালো দাঁত আছে। এই ছুঁচালো দাঁতগুলোকে বলা হয় ছেদক বা ক্যানাইন। এরা ছেদনে সাহায্য করে। যারা মাংসাশী প্রাণী তাদের এই দাঁতগুলো থেকে বিরাট তীক্ষ্ণ, যেমন কুকুর, যেমন সিংহ, যেমন বাঘ, মানুষের ক্ষেত্রেও দেখতে পাবে। কিন্তু যারা তৃণভোজী, যেমন তুমি ছাগলের এটা পাবে না, তুমি কোনো গরুর এটা পাবে না, কারণ তারা কি মাংসাশী নয়। তাহলে আমরা এইগুলো পেলাম কি? এইগুলো পেলাম হচ্ছে কৃন্তক, এটা পেলাম কি? ছেদক। তাহলে বুঝতে পারছো? তাহলে এখানেও তাই এই চারটে পেয়েছিলাম কৃন্তক, তারপরে একটা পেলাম কি? ছেদক। তারপরের যে মারি, আমি পরের স্লাইডটা দেখাই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো এই যে এই দুটো আর এই দুটো সেম হচ্ছে কৃন্তক, তারপরে এই যে কোণে কোণে আছে এই দুটো হচ্ছে ছেদক। তারপরে দেখো এই প্রথম তিনটে দাঁত, প্রথম দুটো দাঁত, প্রথম যে দুটো দাঁত, মানে আমি যদি এখানে দেখাই এই দাঁতটা আর এই দাঁতটা, বুঝতে পারছো? এই দুটো দাঁতকে বলা হয় প্রিমোলার বা পুরো পেশক। মেনলি খাদ্যবস্তুকে পেশনে সাহায্য করে। আর একদম শেষে যে তিনটে আছে মাড়ির দাঁত, সেই তিনটেকে বলা হয় পেশক বা মোলার। তাহলে আমাদের দন্ত সংকেত ক রকমের দাঁত পেলাম? 4 রকমের দাঁত পেলাম। সেই 4 রকমের দাঁত কী কী লিখে রাখো। দেখো দন্ত সংকেতে এইভাবে লিখবে দন্ত সংকেতটা। দন্ত সংকেতটা এইভাবে লিখবে, I 2/2, I ফর ইনসিজার, C 1/1, PM 2/2, M 3/3, ব্র্যাকেটে লিখে রাখবে I বা কৃন্তক, এইভাবে লিখে রাখি ইনসিজার বা কৃন্তক 2/2, ব্র্যাকেটে ছেদক বা ক্যানাইন 1/1, প্রিমোলার বা পুরোপেশক 2/2, পেশক বা মোলার 3/3। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা একটা জিনিস আমাকে বলো তো, যে কৃন্তক 2/2 কেন লিখছি? কেন? আমি তো বললাম 4টে আছে। না, তার কারণ হচ্ছে আমরা যখন দন্ত সংকেত লিখব, দন্ত সংকেত আমরা দেখব, তখন এটাকে টোটাল মাড়িটাকে আমরা সমান 4টে ভাগে ভাগ করে দাও। সমান 4টে ভাগে যদি আমি একদম মধ্যখান বরাবর মাঝখানে মাঝখানে ভাগ করে দিই, প্রতিটা অর্ধে কটা করে দাঁত পড়বে? 4টে ভাগে ভাগ করছি, প্রতিটা অর্ধে 8টা করে দাঁত পড়বে। সেই 8টার মধ্যে ওপরের পাটিতে 2টো আর নিচের পাটিতে 2টো, কটা করে কৃন্তক? 2টো করে। আবার ছেদক ওপরের পাটিতে একটা, নিচের পাটিতে একটা। আবার পুরো পেশক ওপরের পাটিতে 2টো, নিচের পাটিতে 2টো। আর পেশক ওপরের পাটিতে 3টে, নিচের পাটিতে 3টে। এইভাবে আর কি করা হয়, কারণ এইভাবে একদম 4টে প্রধান ভাগে ভাগ করা হচ্ছে। মানে 4টে যদি ভাগে ভাগ করো, দেখো এইদিকে 8টা দাঁত পড়বে, এখানে 1 2 3 4 5 6 7 8, আবার এইদিকে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এইদিকে একইভাবে মধ্যখানে করেছি, তাহলে এইদিকে 1 2 3 4 5 6 7 8, আবার এইদিকে 1 2 3 4 5 6 7 8, টোটাল 32টা। এবার যদিও আমাদের 32টা দাঁত সবার থাকে না। তাহলে কেন এটা 1/1 2/2 লিখছি, বুঝতে পারছো? আমরা এখানে টোটাল মাড়িটাকে 4টে ভাগে ভাগ করছি। সমান 4টে ভাগে কেন ভাগ করছি? কারণ সেম দাঁত রিপিট হয়েছে। এই দাঁতগুলোই প্রতিটা যে 4টে অর্ধ পাচ্ছি, প্রতিটাতে সেম রিপিট হয়েছে। সেই জন্য আমরা এই প্রতিটা অর্ধটাকে যে কোনো একটা অর্ধকে লিখি এইভাবে। কি বললাম বোঝা গেল কি না? দিয়ে একদিকে লিখবে দাঁত আর একদিকে লিখবে কাজ, বক্স করে দেবে। একদিকে লেখো দাঁত আর একদিকে লেখো কাজ। পেশক বা মোলার,
হয়েছে? 1 নাম্বার দাঁত লেখো কৃন্তক। কাজের দিকে লেখো খাদ্যবস্তু ধরতে সাহায্য করে। দু নাম্বার দাঁত লেখো ছেদক। লেখো খাদ্যবস্তু ছিঁড়তে সাহায্য করে। 3 নাম্বার দাঁত পুরপেশক। লিখবে খাদ্যবস্তু পিষতে সাহায্য করে। পিষতে মানে পেষণে। খাদ্য যেমন আটা চাকি আমরা পেশা বলি না, পেশা মেশিন, সেরকম পেষণ করে। আর 4 নাম্বার লিখবে পেষক, এর কাজও সেম, খাদ্যবস্তু পিষতে সাহায্য করে। তাহলে এতদূর অবধি কারোর কোনো সমস্যা, বুঝতে অসুবিধা আছে? আমরা দন্ত সংকেত 2/2 কেন লিখছি? তার কারণ প্রতিটা অর্ধে কটা করে দাঁত আছে? 2টো করে আছে। প্রতিটা অর্ধে 2টো করে ইনসিজার আছে, প্রতিটা অর্ধে ক্যানাইন 1টা করে আছে। প্রতিটা অর্ধে মানে মোট 4টে। আমরা ক্যানাইন মোট কটা পাবো? 4টে। ওপরের দিকে 2টো, নিচের দিকে 2টো। প্রতিটা অর্ধে 1টা করে আছে, তাই ওপরের পার্টিতে 1টা, নিচের পার্টিতে 1টা, তাই 1/1 লিখছি। বা আমরা একই পার্টিতে বলতে পারি 2 দিকে 2টো আছে, তাই 1/1 লিখছি। আমি কি বলছি বুঝতে পারছো তো? এটা সমস্যা নেই তো? কোনো রকম ডাউট নেই তো? বেশ, নেক্সট আমরা কি পাবো? আমরা জিভ পাবো। পয়েন্ট করো জিভ বা জিহ্বা। নেক্সট পয়েন্ট করো জিহ্বা। দেখো জিভটা যদি আমরা ভালো করে দেখি, জিভের গায়ে অনেক ফুট অংশ থাকে, সেটাকে কি বলে? এখানেও দেখাচ্ছে, আমার জিভের ছবিটা এখানে অ্যাড করা হয়নি। সাতকোরক, গ্রন্থি নয়। গ্রন্থি মানে যারা ক্ষরণ করে তাদেরকে বলে গ্রন্থি, যাকে তাকে আমরা গ্রন্থি বলতে পারি না। যারা কোনো কিছু ক্ষরণ করে তাদেরকে আমরা বলবো গ্রন্থি। সাতকোরক কিছু ক্ষরণ করে না, তারা গ্রাহক, গ্রহণ করে। কি গ্রহণ করে? স্বাদ গ্রহণ করে। তাহলে লেখো জিহ্বা। লেখো জিহ্বাটি, দেখো জিহ্বাটি মেঝেতে, মানে আমাদের যে মুখবিবরের যে মেঝে, মুখবিবরের মেঝে লিখলে আরও ভালো হতো। মেঝে লেখো মুখবিবরের মেঝেতে। জিহ্বাটি মুখবিবরের মেঝেতে প্রথিত থাকে। মানে তোমার জিভটাকে যে আমি যদি টেনে ছিঁড়তে যাই, ছিঁড়বে কেন? কারণ মুখবিবরের মধ্যে কি আছে? পুঁতা আছে। আমি যদি জোরে টান মারি তখন তোমার মুখবিবর গিয়ে ছিঁড়ে চলে আসবে। তো বলে না, তুমি যদি উল্টো পাল্টা কিছু বলো, কি বলে? একদম বেশি টেনে তো জিভ ছিঁড়ে দেবো, বলে কি না? তার কারণ কি? জিহ্বা আমাদের কই তো বলে না তো যে টেনে তো দাঁত ভেঙে দেবো। তার কারণ জিহ্বা আমাদের কথা বলতে প্রধান। জিহ্বা যদি না থাকতো আমরা কথা বলতে পারতাম না। ঠিক আছে? তাহলে জিহ্বাটি মুখবিবরের মেঝেতে প্রথিত থাকে। লেখো জিহ্বায় অসংখ্য সাতকোরক। লেখো জিহ্বায় অসংখ্য সাতকোরক। জিহ্বায় অসংখ্য সাতকোরক। আমি বানান বোর্ডে লিখে দিচ্ছি সাতকোরক। বর্তমান, সাতকোরক বর্তমান, যা স্বাদ গ্রহণে সাহায্য করে। যা স্বাদ গ্রহণে সাহায্য করে। যা স্বাদ গ্রহণে সাহায্য করে। আচ্ছা, এবার তুমি বাড়ি গিয়ে কী করবে? একটা চিনি নেবে। চিনি একদম ক্ষুদ্র ক্ষুদ্র, যতটা ক্ষুদ্র হলে ভালো হয়। দিয়ে সেই চিনিটাকে যেমন তুমি ট্যাবলেট খাও সেরকম খেয়ে নেবে ছুঁড়ে। যেমন ট্যাবলেট তো অনেক বড়, সেটা গিলে নিচ্ছ, চিনিও গলে যাবে, চাপ নেই। চিনিটা নিয়ে তুমি হাঁ করে জল নেবে, মুখে দিয়ে খেয়ে নেবে। তুমি দেখবে চিনির কোনো স্বাদ
পাবে না। তুমি ট্যাবলেট খেতে গিয়ে স্বাদ পাও? কোনো স্বাদ পাও না। কিন্তু পাও কখন পাও? যদি বাই চান্স এই ট্যাবলেটটা তোমার একদম না গিলে তোমার জিভে লেগে গেল, তখন কীরকম স্বাদ লাগে? ঔষধ খেতে মিছে বলা বলে না, তো ওষুধের স্বাদ কীরকম? তিক্ত বলে। তার মানে কি ওষুধের স্বাদ আছে না নেই? আছে। প্রতিটা বস্তুরই স্বাদ আছে, স্বাদহীন বস্তু আছে, এমন নয় যে স্বাদ আছে সব কিছু। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের জিহ্বার কোথায় কী রকমের স্বাদ অনুভূত হয় একটু দেখি। আমাদের একদম জিহ্বার অগ্রভাগে যে স্বাদটা অনুভূত হয় সেটা হচ্ছে মিষ্টি। মানে আমি যেটা বললাম, তুমি একটা চিনিকে খুব তাড়াতাড়ি জিহ্বার মধ্যখানে রেখে দেবে, দেখবে সঙ্গে সঙ্গে কোনো স্বাদ পাচ্ছ না। যখনই এই চিনিটা গলে গিয়ে সেই লালারস সামনে চলে আসবে, তখন তুমি পাবে কি? মিষ্টি। বা তুমি একটা মিষ্টিকে নিয়ে জাস্ট এই ডগটা, জিহ্বার ডগটা সেখানে টাচ করাবে, অন্য কোনো অংশ টাচ করাবে না, দেখবে তুমি মিষ্টি স্বাদ পাচ্ছ। তার কারণ জিহ্বার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয়? মিষ্টি। জিহ্বার একদম শেষের দিকে হয় তিক্ত বা তেতো। শেষের দুই সাইডে এখানে হয় অ্যাকচুয়ালি অম্ল স্বাদ অনুভূত হয়। আর একদম সামনে থেকে একটু দুই সাইডে এখানে হয় লবণাক্ত। ঝালটা হয়। আচ্ছা, এই যে মিষ্টি, তুমি ধরো তোমার স্কিনে মিষ্টি ঘষছো, মিষ্টি স্বাদ পাবে? বা তুমি মনে করো একটু লেবুর রস নিয়েছো তুমি, যে সেই লেবুর রসটা হাতে ঘষছো, তাহলে টক লাগবে? তার মানে হচ্ছে একমাত্র স্বাদ আমরা অনুভূত কোথায় হবে? জিহ্বাতে, অন্য কোথাও হবে না। একমাত্র স্বাদ কোথায় পাবো? কিন্তু তুমি ধরো তোমার হাতে আমি একটা লঙ্কা ঘষে দিলাম, ঝাল লাগবে? ঝাল লাগবে না। তোমার হাতে আমি দেখবো অনেকে ঝাল বাঁটতে গিয়ে বলে বাবারে হাত জ্বলে গেল। তোমার ঠোঁটে আমি ঝাল ঘষে দিলাম, ঝাল লাগবে? তোমার গালে আমি ঘষে দিলাম, ঝাল লাগবে? তাহলে দেখো ঝাল কোনো স্বাদ নয়। কারণ যদি স্বাদ হতো সেটা শুধু কোথায় মনে হতো? জিভে। তুমি যে কোনো অংশে স্বাদ অনুভূত হবে, ঝালটা কোনো রকমের স্বাদ নয়। ওটা অ্যাকচুয়ালি একটা স্বাদ বর্ধক পদার্থ, মানে স্বাদটাকে বাড়ায়। ওটার কোনো রকম নিজস্ব কোনো স্বাদ নেই। তুমি আমাকে বলতে পারবে যে কাঁচা লঙ্কার স্বাদ কীরকম? বলো না, ঝালটা তো কোনো স্বাদ নয়। আমি যেমন এটা বলছি মিষ্টি, তেতো, লবণাক্ত, না, এটা ডিপেন্ড করছে লঙ্কাটা কীরকম। ঠিক আছে, তাহলে আমরা মেনলি কী ধরনের স্বাদ পাই? তাহলে লেখো স্বাদ করক থাকে যা স্বাদ গ্রহণে সাহায্য করে, লিখেছ? এই পাশে ছবিটা এঁকে দাও, জিহ্বার স্বাদ পাশে ছবিটা এঁকে দাও, এবং কোথায় কোন অংশে কোন স্বাদ অনুভূত হয় সেটা লিখে দাও। আমি এটা লেখাচ্ছি না, কিন্তু কোন অংশে কী স্বাদ অনুভূত হয় এটা ছবি দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখানে চিত্র, জিহ্বা ও স্বাদ গ্রাহক স্থান, কোথায় কী ধরনের স্বাদ অনুভূত হয় সেটা আমরা পেয়ে গেলাম। হয়েছে? লেখো এছাড়া, প্যারা চেঞ্জ করে লেখো এছাড়া মুখ বিবরে তালু দেবে। আমাদের উপরের তালু আবার অনেক রকমের, দু রকমের হয়, সেগুলো এই 9-এ অত কিছু জেনে গেলে তোমাদের 11-12 আর মন বসবে না। আমি যতটুকু সিলেবাস আছে সেটুকুই রাখতে চাইছি। লেখো এছাড়া মুখ বিবরে তালু, আল জিভ, আল অবর্গনিচয়সী হয় বয়াকার, আল জিহ্বা লিখতে পারো, আল জিহ্বা
হ্যাঁ, প্যারা চেঞ্জ করে। এছাড়া মুখবিবরে তালু, কমা, আল, জিহ্বা, বর্তমান। তাহলে মুখবিবর আমাদের এই জিনিস আমাদের মুখবিবরে আছে। এছাড়া আরও জিনিস আছে, পরিপাক গ্রন্থি যখন পড়বো তখন পড়বো আমাদের মুখবিবরে লালা গ্রন্থি আছে। যেমন দেখবে সিনেমাতে দেখো না, যে প্রসেনজিৎ মুখে দুম করে মারলো আর একদম করলো, একবারে লাল ঝোল বেরিয়ে চলে গেল। সিনেমাতে দেখেছো তো? তাহলে এই যে লালাটা এলো কোথা থেকে? আমি বললাম আচ্ছা বলতে পারবে থুতুতে আছে কি? লালা রস। লালা রসের কাজ কি? খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। কোন ধরনের খাদ্যবস্তু? শর্করা জাতীয় খাদ্যবস্তু। না, শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যবস্তুর পরিপাক। শ্বেতসার মানে কি? শর্করা। শ্বেতসারও যা, শর্করাও তাই, স্টার্চও তাই, কার্বোহাইড্রেটও তাই, আলাদা আলাদা ডাক নাম। এই আখিও যা, সঙ্গীতও তাই, সেম সেরকমই। বেশ, তাহলে আমি বোঝাতে পারলাম। তাহলে নেক্সট আমাদের মুখবিবরের পরের অংশটা কি? মুখবিবর শেষ হলো, পরে খাবারটা যাবে কোথায়? এই অংশটা কি বলছিলাম? গলবিল। যেখানে আমাদের মুখছিদ্র, এটা হচ্ছে মুখছিদ্র, আর দেখো নাসা ছিদ্র এক জায়গায় মিলিত হচ্ছে। দেখো এটা হচ্ছে নাসা ছিদ্র, এটা নাসাপথ, এটা মুখছিদ্র। তাহলে পরস্পর মিলিত হচ্ছে যে জাংশনে, সেই জায়গাটাকে আমরা কি বললাম? পয়েন্ট করো, গলবিল বা ফ্যারিংস। 2 নাম্বার। তাহলে 1 নাম্বার পয়েন্ট হয়েছিল মুখবিবর, 2 নাম্বার পয়েন্ট করো গলবিল বা ফ্যারিংস। গলবিল বা ফ্যারিংস। দেখো আমি তোমাদের অরিজিনাল ছবি দেখাচ্ছি ফ্যারিংসে, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে, তুমি দেখো হাঁ করলে, দেখো এটা আলজিভ। আলজিভের ভিতরের যে অংশটা, যেখানে দেখো এটা কি জানো? এটাকে বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিস মানে যখনই তুমি খাবার খাচ্ছ, তোমার শ্বাসনালীটাকে একটা ঢাকনা আটকে দিচ্ছে, যার জন্য খাবারটা শ্বাসনালীতে যাচ্ছে না। এটা হচ্ছে এই ঢাকনাটা, এপিগ্লটিস। এটা হচ্ছে অরিজিনাল পিকচার। মানে বুঝতে পারছো? এটার ফায়দা হচ্ছে এটাই, তোমাকে আমি অরিজিনাল পিকচারের সাথে কানেক্ট করাতে পারবো। আমি যেটা মুখে বলছিলাম, তুমি দেখো আমি কখনোই এইটা দেখে বোঝাতে পারতাম? আমি যতই যা মুখে বলি, এইটার ফায়দা এটাই। এবং এটা থেকে দেখো তোমার ইন্টারেস্ট যাচ্ছে, তার মানে এটা এরকম। তুমি বাস্তবের সাথে পরিচিত হচ্ছে, যে বাস্তবে কী রকম দেখতে হয় গলবিল। এটা কি? এটা জিহ্বাটা, তার এটা হচ্ছে গলবিল, আর এটা কি? আলজি। আর এই দুই সাইডে যে এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কি জানো? টনসিল। শুনেছো নাম? বলে না টনসিল ফুলে যায়। এই দুটো অংশ দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে টনসিল। টনসিল হচ্ছে এক ধরনের লসিকা গ্রন্থি, যারা আমাদের প্রোটেকশন দেয়। কোনো কারণে যদি সেই লসিকা গ্রন্থি থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস গিয়ে ইনফেকশন করে দেয়, তখন এই দুটোতে প্রদাহ হয়, তাকে বলে টনসিলাইটিস। তখন আমরা বলি যে টনসিলটা বেড়ে গেছে। ডাক্তারবাবু টনসিলাইটিসটাকেই তোমাকে বোঝায় কি, যে তোমার টনসিলটা বেড়ে গিয়েছে, বা তুমি বুঝতে পারো যে ঢোক দিল থেকে ডাক্তারবাবু লাগছে খুব, সেই জন্য। তাহলে বুঝতে পারলাম। তাহলে পয়েন্ট করো গলবিল দিয়ে লেখো মুখবিবর ও নাসাপথ। লেখো মুখবিবর ও নাসা গহ্বর। লেখো মুখবিবর ও নাসা গহ্বর যেখানে মিলিত হয় এবং গ্রাসনালী শুরু হয়। মুখবিবর ও নাসা গহ্বর যেখানে মিলিত হয় ও গ্রাসনালী শুরু হয়, তাকে গলবিল বলে। লেখো গলবিলে শ্বাসনালী ও গ্রাসনালী। শ্বাসনালী দেখো, এইটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এইটা হচ্ছে আমাদের শ্বাসনালী। তার পিছনের দিকে আছে কে? গ্রাসনালী। লোকে বলে না তো টুটিটা চিপে ধরবো, হোয়াট ইউ মিন বাই টুটি? শ্বাসনালী। দেবে কোনো মানুষ গলায় ধরে নিলে মারা যায় কেন? শ্বাসনালীটা অবরুদ্ধ হয়ে যায়। গ্রাসনালী অবরুদ্ধ হলে কোনো সমস্যা নেই, সাময়িক। তো তুমি তো সাময়িক খাবার খাচ্ছ না, কিন্তু শ্বাসনালী যদি সাময়িক অবরুদ্ধ হয় সমস্যা আছে। তাহলে লেখো আমি কি বললাম? গলবিলের গ্রাসনালী ও শ্বাসনালী পরস্পর পৃথক হয়। লেখো শ্বাসনালীর উপরে, হ্যাঁ, শ্বাসনালী ও গ্রাসনালী পরস্পর পৃথক হয়। লেখো শ্বাস
ছিদ্রের উপরে, শ্বাসছিদ্র মানে যেখানে অ্যাকচুয়ালি শ্বাসনালী শুরু হচ্ছে, বা লেখো শ্বাসনালীর অগ্রভাগে, এটাও লিখতে পারো। দেখো শ্বাসনালীর অগ্রভাগে তরুণাস্থি নির্মিত, শ্বাসনালীর অগ্রভাগে তরুণাস্থি নির্মিত এপিগ্লটিস, এপিগ্লটিস নামক ঢাকনা থাকে। মানে এটা হচ্ছে ধরো শ্বাসনালীটা শুরু হচ্ছে আর ঠিক তার পাশেই আছে কে, ঠিক তার পাশেই আছে এইখানে আছে কে, এটা হচ্ছে গ্রাসনালী আর এটা হচ্ছে শ্বাসনালী। আমরা শ্বাসনালী নিয়ে আগে পড়ে এসেছি শ্বাসনালী সম্বন্ধে। গ্রাসনালীটা এরকম গেছে দিয়ে এবারে এই লিভার পাকস্থলী এইসব শুরু হয়ে গেছে। তাহলে গ্রাসনালী এবং শ্বাসনালী পরস্পর পৃথক হয়। দিয়ে আমি কি বললাম, দাঁড়িয়ে লেখো শ্বাসনালীর অগ্রভাগে তরুণাস্থি নির্মিত এপিগ্লটিস নামক ঢাকনা থাকে, যা খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, যা খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, যা খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়। হলো? কি বলছো, তোমাদের কোনো প্রশ্ন? ওই তো ছাতা, ওর নিয়ে চলে এসো। ওকে, এই রোহন ছাত্রা নিয়ে চলে এসো। হলো? তাহলে আমাদের গলবিলের পরবর্তী অংশ কি? গ্রাসনালী। পয়েন্ট করো গ্রাসনালী। পয়েন্ট করো গ্রাসনালী। দিস ইজ গ্রাসনালী। এই যে লম্বা একদম নালীর মতো অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমাদের গ্রাসনালী। সেই নালীটা চলে এসছে কোথায়? একদম পাকস্থলী পর্যন্ত। লেখো গলবিল থেকে শুরু করে গ্রাসনালী কত নম্বর পয়েন্ট হলো? 3 নম্বর। 4 নম্বর কী করে হলো তোমার? 1 নম্বর ছিল মুখবিবর, 2 নম্বর হচ্ছে গলবিল, 3 নম্বর গ্রাসনালী। লেখো কি বললাম লাইনটা, লেখো গলবিল থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত পরিপাক নালীর অংশকে গ্রাসনালী বলে, যা খাদ্যবস্তু পরিবহনে সাহায্য করে। গলবিল থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত, গলবিল থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত যে পৌষ্টিক নালী বা পরিপাক নালীর অংশ, যে পরিপাক নালীর অংশ, একই ব্যাপার, যে পৌষ্টিক নালী বা পরিপাক নালীর অংশ খাদ্যবস্তু পরিবহনে সাহায্য করে, খাদ্যবস্তু পরিবহনে সাহায্য করে, তাকে গ্রাসনালী বলে। এ শুধু খাদ্যবস্তুটাকে পরিবহন করবে। এবার ধরো তুমি খাবারটা গিললে কোথায়? গলবিলে। গিলে নেওয়ার পর খাবারটা কিন্তু ধরো এখানে খাবারটা তুমি গিলে নিলে আর খাবারটা একদম হুট করে পাকস্থলীতে চলে আসে না। তুমি খাবারটা গিলে নিলে আর খাবারটা সঙ্গে সঙ্গে পাকস্থলীতে আসে না। কিভাবে আসে না, ধরো এরকম গ্রাসনালীতে খাবারটা এসেছে, গ্রাসনালীতে যে অংশে খাবার আছে তার নিচের দিকটা এরকম সংকুচিত হয়ে যায়। তাহলে সংকুচিত হয়ে গেলে খাবারের উপর প্রেশার পড়বে না? পড়বে। খাবারটা একটু এগিয়ে চলে আসে। আবার ধরো এখানে এসছে, আবার এর নিচের অংশটা এরকম সংকুচিত হয়ে যায়, দিয়ে আবার খাবারটা এরকম ধীরে ধীরে এগিয়ে আসে। এই প্রক্রিয়াটাকে বলে পেরিস্টলসিস। কি বললাম? তাহলে লেখো কাজ, গ্রাসনালীর কাজ লেখো পেরিস্টলসিস প্রক্রিয়া। পেরিস্টলসিস বোঝা গেল কি না? সেখানে পরিপাক নালীর যেখানে খাবারটা থাকবে তার পিছনের দিকটাতে পরিপাক নালীটা সংকুচিত হবে।
তার ফলে সে একটু প্রেশার পাবে, একটু এগিয়ে যাবে, আবার তার পিছনের অংশটা প্রেশার পাবে, আবার একটু এগিয়ে যাবে, এইভাবে। তাহলে লেখো কি বললাম, পেরিস্টলসিস পদ্ধতিতে খাদ্যবস্তুকে গলবিল থেকে পাকস্থলীতে নিয়ে যায়। পেরিস্টলসিস পদ্ধতিতে খাদ্যবস্তুকে গলবিল থেকে পাকস্থলীতে নিয়ে যায়। তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট কি হবে? 4 নম্বর পয়েন্ট কি হবে? পাকস্থলী। 4 নম্বর পয়েন্ট করো পাকস্থলী বা স্টমাক। এইখানেই আমরা আজকে শেষ করব। পাকস্থলী বা স্টমাক। আমরা দেখো পাকস্থলী দেখতে পাচ্ছ একটা থলির মতো অংশ, যেখানে খাবারটা 4 থেকে 5 ঘন্টা সঞ্চিত থাকে, যার জন্য আমরা দেখবে 4-5 ঘন্টা একদম ভালো খাবার খাওয়ার পর, মানে এই যে দুপুরে খাবার খেয়েছো ধরো 1টা-2টোর সময়, তারপরে এখন দেখো মোটামুটি 5:30 বাজছে, তোমাদের খিদে পেয়েছে? খিদে পাইনি, মোটামুটি 4-5 ঘন্টা ভালো সার্ভিস দিয়ে দেবে যদি তোমার মানে ঠিকঠাক পৌষ্টিক ডাইজেস্টিভ তন্ত্র হয়। এবার তুমি যদি না খাবার খাও তাহলে অন্য কথা। এবার আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীটা আছে কি সেটা আমরা একটু দেখি। দেখো আমাদের পাকস্থলীর মোট 4টে অংশ। লেখো, পাকস্থলীতে খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্চিত থাকে। দেখো, পাকস্থলীতে খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্চিত থাকে। দাঁড়িয়ে দিয়ে লেখো, পাকস্থলীর 4টি অংশ। পাকস্থলীর 4টি অংশ যথা, কোনো পয়েন্ট করবে না, 1-2 করে লিখবে, যথা এ বি দিয়ে লেখো, এ দিয়ে লেখো কার্ডিয়াক অংশ। খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্চিত থাকে। এ দিয়ে লেখো কার্ডিয়াক অংশ। দেখো কার্ডিয়াক অংশ মানে দেখো এই কালারটা দেখতে পাচ্ছ, কার্ডিয়া লেখা আছে। এখানটা কেন কার্ডিয়া বলছে না, এর পিছনেই কে আছে আমাদের? হৃৎপিণ্ড। ওই জন্য তুমি যদি বেশি খাবার খেয়ে নাও, তোমার হার্টে লাগতে পারে, বুকে লাগতে পারে ব্যথা, হোঁসফোঁস করতে পারো, তোমার শ্বাসকষ্টে সমস্যা হতে পারে যদি তুমি বেশি খেয়ে ফেলো। তাহলে আমাদের এই অংশটাকে কি বলছি? কার্ডিয়াক অংশ। তারপরে দেখো একটা স্ফীত অংশ আছে, দেখতে পাচ্ছ? এই স্ফীত অংশটাতে আমাদের গ্যাস জমা হয়। 2 নম্বর লেখো ফান্ডাস অংশ। এই ফান্ডাসই আমাদের কি হয়? গ্যাস জমে। বলে না যে পেটে গ্যাস হয়েছে, পেটটা ঢ্যাপ ঢ্যাপ করছে। সি দিয়ে লেখো দেহ, মানে বডি। আর 4 নাম্বার ডি দিয়ে লেখো পাইলোরিক অংশ। তাহলে পাকস্থলীর কটা অংশ পেলাম? কি কি পেলাম? কার্ডিয়াক অংশ, ফান্ডাস, দেহ, পাইলোরিক অংশ। পাইলোরিক মানে শেষ প্রান্তটা। এখান থেকে আমাদের কি শুরু হয়ে যাচ্ছে গো? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, তারপরে তো বৃহদন্ত। তাহলে এখান থেকে এই যে ডিওডিনাম, এটা কার অংশ? ক্ষুদ্রান্তের অংশ। তাহলে পাকস্থলীতে এখানে শেষ হচ্ছে। তাহলে কাজ লেখো, পাকস্থলীর কাজ। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এই পাকস্থলী অ্যাকচুয়ালি, এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, পাকস্থলীর গায়ে অসংখ্য ভাঁজ দেখতে পাচ্ছ? এইগুলোকে বলা হয়, ভিতরের দিকে রয়েছে, এগুলোকে বলে রুগী। রুগী মানে পেশেন্ট নয়, রুগী। এদিকে বানান আছে RUGAE। রুগী মানে অ্যাকচুয়ালি তুমি যখন খাবার খাওনি তখন এরকম ভাঁজ হয়ে আছে, যখনই খাবারটা খাবে এটা কী হয়ে যাবে? ফুলে যাবে। যার জন্য আমাদের খাবার খেলে আমাদের পেটটা কী হয়ে যায়? ফুলে যায়। কে ফুলে বলে? পাকস্থলী ফুলে বলে। বুঝতে পারলে? যদি এরকম রুগী না থাকতো কী হতো বলো তো? তুমি খাবারটা খেতে পেটটা ফেটে যেত। কিন্তু পেট কি ফাটে? তার কারণ এইগুলো স্ট্রেচেবল, ইলাস্টিকের মতো, মানে তুমি খাবার খাবে এটাও ফুলে যাবে। যদি এরকম স্ট্রেচেবল না হতো তাহলে একটা নির্দিষ্ট ক্যাপাসিটির পর তুমি বেশি খেলে কী হতো? ফেটে যেত। কিন্তু আমাদের সেটা ফাটে না। তাহলে লেখো কাজ, লেখো পাকস্থলীর 1 নম্বর কাজ লেখো। দেখো, পাকস্থলীতে উপস্থিত অক্সেন্টিক কোষ থেকে, আমরা অক্সেন্টিক কোষের কাজ আমরা ডিটেলস আবারও পড়বো যখন পাক গ্রন্থি পড়বো তখন। পাকস্থলীতে উপস্থিত অক্সেন্টিক কোষ থেকে HCl, দেখবে আমাদের বমি হলে কীরকম লাগে স্বাদটা? টক টক, হ্যাঁ কি না? কারণ সেখানে HCl মিশ্রিত হয়েছে খাবারটা।
সেই জন্য টকটক লাগে। আমাদের পাকস্থলীতে একটা কোষ আছে যার নাম হচ্ছে কী কোষ? অক্সিনটিক কোষ থেকে HCl উৎপন্ন হয়, যা HCl উৎপন্ন হয় যা খাদ্যবস্তুতে উপস্থিত জীবাণু ধ্বংস করে, যা খাদ্যবস্তুতে উপস্থিত জীবাণু ধ্বংস করে। দু নম্বর কাজ লেখো, খাদ্যবস্তু পরিপাকে সাহায্য করে। মূলত কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? প্রোটিন জাতীয়। মূলত প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক হয় কোথায়? পাকস্থলী। আচ্ছা, মুখবিবরের আমি একটা কাজ লেখাতে ভুলে গেছি, ওটা আমি শেষে বলছি, লিখিয়ে নেবে। 3 নম্বর কাজ লেখো, খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্চিত থাকে, সাময়িকভাবে অবস্থান করে। লেখো, তুমি খাবার খাচ্ছ, সেটাকে জমা হচ্ছে কোথায়? পাকস্থলীতে। আচ্ছা, মুখবিবরের ওখানে একটা কাজ বলে পয়েন্ট করো, মুখবিবরের একদম শেষে, এই যে একদম শেষে হলো না, এই যে মুখবিবরের সব কিছু মানে গ্রাসনালীর আগে, গলবিলের আগে, ওখানে একটা কাজ বলে এক লাইন লিখবো, ওখানে একটা কাজ বলে পয়েন্ট করো। মুখবিবর হয়েছে, পেয়েছো? কোন জায়গাটায় বলেছি? অবস্থান করে। আমি কি বলছি বুঝতে পারছো কি না? যেখানে গলবিল আছে তার আগে লেখো কাজ। কার কাজ? মুখবিবরের কাজ। আনলে এক জায়গায় স্টার মার্কস দিয়ে লিখে রাখো, দিয়ে লেখো মুখবিবরের কাজ। যদি ওখানে জায়গা না ধরে লিখে রাখো মুখবিবরের কাজ। শর্টকাট বলে কিছু নাই, লেখো 1 নম্বর লেখো, লালারসে উপস্থিত লাইসোজাইম উৎসেচক জীবাণু ধ্বংস করে। খাদ্যে উপস্থিত জীবাণু ধ্বংস করে, খাদ্যে উপস্থিত জীবাণু ধ্বংস করে। আর 2 নম্বর লিখবে, লালারসের টায়ালিন বা ওর আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। লালারসের টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে আজকে আমরা মূলত পাকস্থলী পর্যন্ত বুঝলাম।